প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে ইকোনমিক্স মাল্টিমিডিয়া এডুকেশনে স্বাগতম। আমি মোহাম্মদ মশিউর রহমান, প্রভাষক অর্থনীতি, দোলেশ্বর আব্দুল মান্নান আদর্শ মহাবিদ্যালয়, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা 1311। তোমাদের জন্য আজ অর্থনীতি দ্বিতীয় পত্রের একাদশ দ্বাদশ শ্রেণীর নবম অধ্যায়ের সরকারি অর্থব্যবস্থা এই অধ্যায় থেকে করের সংজ্ঞা, করের বৈশিষ্ট্য ও শ্রেণীবিভাগ এবং প্রত্যক্ষ কর ও পরোক্ষ করের মধ্যে পার্থক্য আলোচনা করার জন্য। প্রিয় শিক্ষার্থী, আজকের আলোচনার বিষয় হচ্ছে অর্থনীতি দ্বিতীয় পত্রের নবম অধ্যায়ের কর বিষয়টি আজকে বিস্তারিত আলোচনা করব। আজকের পাঠ শেষে তোমরা যে বিষয়গুলো ব্যাখ্যা করতে পারবে তা হচ্ছে: 1. করের সংজ্ঞা ব্যাখ্যা করতে পারবে, করের শ্রেণীবিভাগ ব্যাখ্যা করতে পারবে। 3. করের আপাত ভার ও চূড়ান্ত ভারের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করতে পারবে। 4. প্রত্যক্ষ কর ও পরোক্ষ করের মধ্যে পার্থক্য বর্ণনা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমরা জানব করের সংজ্ঞা। কোনো ধরনের প্রত্যক্ষ উপকারের আশা না করে ব্যক্তি বা প্রতিষ্ঠান যখন কিছু শর্তাধীনে তার উপর আরোপিত অর্থ সরকারকে বাধ্যতামূলকভাবে প্রদান করে তাকে কর বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে কর বলতে যেই বিষয়গুলোকে গুরুত্ব প্রদান করা হয়েছে তা হচ্ছে: 1. কোনো উপকারের আশা না করে, অর্থাৎ প্রত্যক্ষ কোনো উপকারের আশা না করে ব্যক্তি বা প্রতিষ্ঠান কিছু শর্তাধীনে তার উপর আরোপিত অর্থ সরকারকে বাধ্যতামূলকভাবে প্রদান করে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা কয়েকটি বিষয় আন্ডারলাইন করছি। একটি হচ্ছে প্রত্যক্ষ উপকারের আশা না করে এই বিষয়টি, এবং কিছু শর্তাধীনে এবং সরকারকে বাধ্যতামূলকভাবে প্রদান করে তাকে কর বলে। অর্থনীতিবিদ সেলিগম্যানের মতে, সর্বসাধারণের স্বার্থে সরকারি ব্যয় নির্বাহের জন্য জনগণ কোনো প্রত্যক্ষ সুবিধা প্রত্যাশা না করে সরকারকে বাধ্যতামূলকভাবে যে অর্থ প্রদান করে তাই কর। প্রিয় শিক্ষার্থী, এখানে কর বলতে যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ তা হচ্ছে প্রত্যক্ষভাবে কোনো সুবিধা আশা করা যাবে না এবং বাধ্যতামূলকভাবে সরকারকে যে অর্থ প্রদান করা হয় তাই হচ্ছে কর। অধ্যাপক জে.এফ. ডিউ বলেন, সরকারের বিভিন্ন কাজের আর্থিক সংস্থানের সবচেয়ে সাধারণ পদ্ধতি হচ্ছে কর ব্যবস্থা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অর্থাৎ সরকারের প্রধানতম আয়ের উৎস হচ্ছে কর। আমাদের বাংলাদেশে এই সরকারের আয়ের অন্যতম সিংহভাগ উৎস আয়ের তা কর থেকে অর্জিত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 2019-20 অর্থ বছরে প্রায় 87% আয়ের উৎস কর থেকে এসেছে এবং বাকি 17% কর বহির্ভূত উৎস থেকে এসেছে। অর্থনীতিবিদ টেইলরের মতে, কোনরূপ প্রাপ্তির আশা না করে জনসাধারণ সরকারকে বাধ্যতামূলকভাবে যে অর্থ প্রদান করে তাকে কর বলে। শিক্ষার্থীবৃন্দ, সংজ্ঞাগুলোর আলোকে করের দুইটি উপাদান লক্ষ্য করা যায়। 1. কর হলো কিছু শর্তাধীনে সরকারকে একটি বাধ্যতামূলকভাবে প্রদান, এবং 2. করের বিনিময়ে করদাতা সরকারের কাছ থেকে ব্যক্তিগতভাবে কোনো বিশেষ সুবিধা দাবি করতে পারে না। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে করের গুরুত্বপূর্ণ দুটি বৈশিষ্ট্য বা বিশ্লেষণ
তা হচ্ছে কিছু শর্তাধীনে সরকারকে বাধ্যতামূলকভাবে প্রদান করা হয়, তা হচ্ছে কর, এবং এর বিনিময়ে করদাতা সরকারের কাছ থেকে ব্যক্তিগতভাবে কোনো বিশেষ সুবিধা দাবি করতে পারে না। করের কিছু বৈশিষ্ট্য আমরা আলোচনা থেকে, সংজ্ঞা থেকে পেয়েছি, তা হচ্ছে ১. কর বাধ্যতামূলক। ২. প্রত্যক্ষ বা পরোক্ষ সুবিধা দাবি করা যাবে না সরকারের কাছ থেকে কর প্রদানের মাধ্যমে। ৩. করদাতাকে ত্যাগ স্বীকার করতে হয়, অর্থাৎ করদাতাকে করের প্রদানের মাধ্যমে ত্যাগ স্বীকার করতে হয়। এবং ৪. রাজস্বের গুরুত্বপূর্ণ উৎস হচ্ছে কর, যা সরকার পুনরায় আবার জনকল্যাণে, জনগণের উপকারে, জনসাধারণের প্রয়োজনে এই আয় ব্যয় করে থাকে। অর্থাৎ রাজস্বের গুরুত্বপূর্ণ উৎস হচ্ছে কর। এবং ৫. বিশেষ উদ্দেশ্য অর্জন। করের কিছু বিশেষ উদ্দেশ্য রয়েছে, তার মধ্যে মুদ্রাস্ফীতি রোধ, আয় ও সম্পদের সুষম বন্টন এবং দামি স্তরের স্থিতিশীলতা রক্ষা করাও করের অন্যতম উদ্দেশ্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, করের অন্যতম লক্ষ্য হচ্ছে জনসাধারণের কল্যাণে, জনসাধারণের কাছ থেকে কর অর্জন করে বা কর আহরণ করে বা অর্থ সংরক্ষণ করে তা জনগণের কল্যাণেই ব্যয় করা। এবং এই উদ্দেশ্যের পাশাপাশি যে বিষয়টি ও গুরুত্বপূর্ণ তা হচ্ছে জনকল্যাণে মুদ্রাস্ফীতি রোধ করা। অর্থনীতিতে দামি স্তর ক্রমাগত বৃদ্ধিকে মুদ্রাস্ফীতি বলা হয়। তাই কর প্রদানের বা কর আহরণের অন্যতম সরকারের লক্ষ্য হচ্ছে দাম স্তর নিয়ন্ত্রণ করা বা মুদ্রাস্ফীতি রোধ করা এবং আয় এবং সম্পদের মধ্যে সুষম বন্টন করা। অর্থাৎ ধনী গরিব, জনসাধারণ, কৃষিজীবী, শ্রমজীবী এবং বুদ্ধিজীবীদের মধ্যে আয়ের সম্পদ বন্টন বা আয় বন্টন সুষম হওয়া, এটিও অন্যতম লক্ষ্য। এবং দামি স্তর স্থিতিশীল রাখা, এটিও অন্যতম একটি লক্ষ্য। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা কতগুলো করের বৈশিষ্ট্য জানতে পারলাম। তা হচ্ছে কর বাধ্যতামূলক, প্রত্যক্ষ আশা করা যাবে না সরকারের কাছ থেকে কর প্রদানের মাধ্যমে, বা পরোক্ষভাবে কোনো আশা করা যাবে না, কর প্রদানের মাধ্যমে করদাতাকে ত্যাগ স্বীকার করতে হয়। এবং রাজস্বের গুরুত্বপূর্ণ উৎস হচ্ছে কর, এবং বিশেষ উদ্দেশ্য অর্জন করের অন্যতম লক্ষ্য। সেই উদ্দেশ্যগুলো হচ্ছে মুদ্রাস্ফীতি রোধ করা, আয় ও সম্পদের বন্টনে সুষম বন্টন করা এবং দামি স্তরের স্থিতিশীলতা রক্ষা করা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন কর হারের উপর নির্ভর করে করকে ৩ প্রকারে ভাগ করা হয় বা ৩ ভাগে ভাগ করা হয়। অর্থাৎ আয়ের উপর ভিত্তি করে কর যে ধার্য করা হয়, সেই ধার্যের ৩টি প্রকার রয়েছে। এক হচ্ছে এক হচ্ছে প্রগতিশীল কর। আয় বেশি হলে যাদের কাছ থেকে বেশি হারে কর আরোপ করা হয় তাকে বলা হয় প্রগতিশীল কর। বর্তমানে বাংলাদেশে 2020-21 অর্থ বছরে কর বছরে প্রগতিশীল কর প্রচলন করা হয়েছে। অর্থাৎ আয় বেশি হলে কর হারও বেশি হয়, তাকে বলা হয় প্রগতিশীল কর। এই বিষয়গুলো আমরা বিস্তারিত জানব। দ্বিতীয় আরেকটি বিষয় রয়েছে, তা হচ্ছে অধোগতিশীল কর। আয় বেশি হলে কর হার কম হয়, তাকে বলা হয় অধোগতিশীল কর। এবং গ সমানুপাতিক কর। আয় কম বেশি যাই হোক, করের হার একই থাকে, তা হচ্ছে অধোগতিশীল কর। সমানুপাতিক কর। আয় কম বেশি যাই হোক, করের হার একই ধরনের থাকে,
এটা একটু ঠিক করে নিবে যে আয় কম বেশি যাই হোক করের হার নির্দিষ্ট থাকে, তাকে বলা হয় সমানুপাতিক কর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন সমানুপাতিক কর বিষয়টি বিস্তারিত সূচি এবং চিত্রের মাধ্যমে আলোচনা করব। যে কর সকলের উপর সমান হারে আরোপ করা হয় তাকে সমানুপাতিক কর বলে। এই কর ব্যবস্থায় আয় বা সম্পত্তির পরিমাণ যাই হোক না কেন সব ক্ষেত্রেই একটি নির্দিষ্ট হারে কর ধার্য করা হয়। তালিকা ও রেখাচিত্রে বিষয়টি বোঝানো হচ্ছে। দেখো, এই যে তালিকায় দেখানো হয়েছে আয়ের পরিমাণ, করের হার এবং দেয় করের পরিমাণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 2020-21 অর্থ বছরে কর বছরে প্রগতিশীল কর আরোপ করা হয়েছে। তো এক্ষেত্রে আমরা সমানুপাতিক কর উদাহরণে দেখাচ্ছি, এরপরে প্রগতিশীল কর আলোচনা করব। এক্ষেত্রে যদি কারো আয়ের পরিমাণ ন্যূনতম বাৎসরিক আয়ের পরে, যে ন্যূনতম বাৎসরিক কর ধরে নিলাম বাৎসরিক 3000 অতিরিক্ত আয়ের উপর আয়কর প্রদান করতে হয়, তাহলে কারো ন্যূনতম আয়ের অতিরিক্ত অর্থ যদি 10,000 টাকা থাকে এবং তার উপরে যদি শতকরা 10% হারে কর প্রদান করতে হয়, তাহলে উক্ত করদাতার দেয় করের পরিমাণ 1000 টাকা। আমি একটু দেখাচ্ছি। দেখো, কারো ন্যূনতম করযোগ্য আয়ের অতিরিক্ত যদি 10,000 টাকা থাকে, তার উপরে যদি 10% হারে কর প্রদান করা হয়, সেক্ষেত্রে দেয় করের পরিমাণ হচ্ছে 1000 টাকা, অর্থাৎ 10%, 10,000-এর উপরে 1000 টাকা। এবং 20,000 টাকার ক্ষেত্রে 10% কর হারে 2,000 টাকা দেয় করের পরিমাণ এবং 30,000 টাকার উপরে 10% হারে করের পরিমাণ 3,000 টাকা। আমরা একটি রেখাচিত্রে বিষয়টি আলোচনা করছি। লম্ব অক্ষে করের পরিমাণ এবং করের হার দেখানো হয়েছে এবং ভূমি অক্ষে করের ভিত্তি দেখানো হয়েছে। ও হচ্ছে মূল বিন্দু। 10% হারে করের যে পরিমাণ 1000 টাকা, 2000 টাকা এবং 3000 টাকা, এবং করের ভিত্তি 10,000, 20,000 টাকা এবং 30,000 টাকা। প্রিয় শিক্ষার্থী, যখন 10,000 টাকা আয় হয় এবং তার উপরে 10% কর প্রদান করা হলে করের পরিমাণ 1000 টাকা, যা এ বিন্দু দ্বারা দেখানো হয়েছে। আবার যার করের ভিত্তি 20,000 টাকা, যার আয় 20,000 টাকা এবং তার উপরে 10% কর বসানো হলে সেক্ষেত্রে করের পরিমাণ 2,000 টাকা। সেই বিন্দুটি হচ্ছে বি বিন্দু। এবং যার আয় 30,000 টাকার উপরে 10% কর বসানো হলে দেয় করের পরিমাণ হচ্ছে 3,000 টাকা, তা সি বিন্দু। এভাবে এ বি সি বিন্দু যোগ করে যে রেখাটি পাওয়া গেল, টি রেখাটি হচ্ছে সমানুপাতিক কর রেখা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমরা আলোচনা করছি প্রগতিশীল কর বা প্রোগ্রেসিভ ট্যাক্স। যে কর আয় বা সম্পত্তির পরিমাণ বেশি হলে কর হারও বেশি হারে আরোপ করা হয়, তাকে প্রগতিশীল কর বলে। এই কর ব্যবস্থায় আয় বা সম্পত্তির পরিমাণ বেশি হলে বেশি হারে কর ধার্য করা হয়। তালিকা ও রেখাচিত্রে বিষয়টি বোঝানো হচ্ছে। প্রিয় শিক্ষার্থী, আয়ের পরিমাণ যদি 10,000 টাকা থাকে, তাহলে করের হার 10% হলে দেয় করের পরিমাণ 1,000 টাকা। এখন যদি প্রগতিশীল কর হয় তাহলে 20,000 টাকার উপরে যদি করের হার 15 হয়, অর্থাৎ যত আয় বেশি করের হার তত বাড়ছে। দেখো, 10 থেকে পূর্বে 10,000 টাকার উপরে করের হার ছিল 10%, 20,000 টাকার উপরে করের হার 15% হলে সেক্ষেত্রে দেয়া করের পরিমাণ হচ্ছে 3,000 টাকা। এবং আয় আরো বেড়ে গেলে 30,000 টাকা হলে সেক্ষেত্রে করের হার 20% করা হলে সেক্ষেত্রে
দেয়া করের পরিমাণ ৬,০০০ টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন এই বিষয়টি রেখাচিত্রে দেখানো হচ্ছে। দেখো, ও ওয়াই অক্ষ করের পরিমাণ ও কর হার এবং ও এক্স অক্ষে করের ভিত্তি। ও হচ্ছে মূল বিন্দু। 10% হারে করের পরিমাণ ১,০০০, 15% হারে ৩,০০০ এবং 20% হারে 30,০০০ টাকায় করের পরিমাণ হচ্ছে 6,০০০। তাহলে 10,০০০ টাকায় 10% হারে করের পরিমাণ, 20,০০০ টাকায় করের পরিমাণ এবং 30,০০০ টাকায় করের পরিমাণ দেখানো হয়েছে। 10,০০০ টাকায় 10% হারে কর প্রদান করা হলে 1,০০০ টাকা কর, যা এ বিন্দু দ্বারা দেখানো হয়েছে, এবং 20,০০০ টাকায় 15% হারে কর প্রদান করা হলে করের পরিমাণ 3,০০০ টাকা, যা বি বিন্দু দ্বারা দেখানো হয়েছে। আবার 30,০০০ টাকায় করের হার বৃদ্ধি করে 20% করা হলে সেক্ষেত্রে দেয় করের পরিমাণ হচ্ছে 6,০০০ টাকা। তাহলে দেখা যাচ্ছে যতই আয় বৃদ্ধি পাচ্ছে ততই করের হার বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ 10,০০০ টাকায় 10%, 20,০০০ টাকায় 15% এবং 30,০০০ টাকায় 20% হারে যে কর প্রদান করতে হয় তা আয় বৃদ্ধি হলে করের পরিমাণ বৃদ্ধি তাইকেই নির্দেশ করে, যা বর্তমানে বাংলাদেশে প্রচলিত হয়েছে 2020-21 অর্থ বছরে, যা প্রগতিশীল কর বা প্রগ্রেসিভ ট্যাক্স। এই যে এ, বি এবং সি বিন্দু, এই বিন্দু তিনটি যোগ করে যে রেখাটি পাওয়া গেল তা হচ্ছে প্রগতিশীল কর রেখা। আশা করি বুঝতে পেরেছ। তাহলে প্রগতিশীল কর হচ্ছে এমন ধরনের কর যে অধিক পরিমাণ আয়ের উপর অধিক হারে কর ধার্য করাকে বোঝায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন অধোগতিশীল কর বা রিগ্রেসিভ ট্যাক্স আলোচনা করব। যে কর আয় বা সম্পত্তির পরিমাণ বেশি হলে কর হারও ক্রমশ কম হারে আরোপ করা হয়, তাকে অধোগতিশীল কর বলে। এই কর ব্যবস্থায় আয় বা সম্পত্তির পরিমাণ বেশি হলে কম হারে কর ধার্য করা হয়। তালিকা ও রেখাচিত্রে তা ব্যাখ্যা করা হলো। দেখো, তালিকায় আয়ের পরিমাণ 10,০০০ টাকায় করের হার 10%, সেক্ষেত্রে দেয়া করের পরিমাণ 1,০০০ টাকা। আয়ের পরিমাণ 20,০০০ টাকা হলে করের হার 8% হলে সেক্ষেত্রে দেয়া করের পরিমাণ 1,600 টাকা এবং আয়ের পরিমাণ 30,০০০ টাকা হলে করের হার 6% হলে দেয়া করের পরিমাণ 1,800 টাকা। তার রেখাচিত্রে দেখানো হচ্ছে। লম্ব অক্ষে বা ও ওয়াই অক্ষে করের পরিমাণ, কর হার এবং ও এক্স অক্ষে করের ভিত্তি দেখানো হয়েছে। ও হচ্ছে মূল বিন্দু। 10% হারে করের হার 1,০০০ টাকা 10,০০০ টাকায়, 20,০০০ টাকায় 8% হারে করের পরিমাণ 1,600 টাকা এবং 30,০০০ টাকায় 6% হারে কর প্রদান করা হলে সেক্ষেত্রে করের পরিমাণ 1,800 টাকা। অর্থাৎ 10,০০০ টাকা, 20,০০০ টাকা এবং 30,০০০ টাকা করের ভিত্তি। 10,০০০ টাকায় 10% হারে কর প্রদান করা হলে সে বিন্দু হচ্ছে এ বিন্দু। 20,০০০ টাকায় 8% হারে কর প্রদান করা হলে সেই ক্ষেত্রে করের পরিমাণ 1,600 টাকা, যা বি বিন্দু দ্বারা দেখানো হয়েছে। আবার 30,০০০ টাকার উপরে 6% হারে কর প্রদান করা হলে সেক্ষেত্রে দেয়া করের পরিমাণ 1,800 টাকা, যা সি বিন্দু দ্বারা দেখানো হয়েছে। এভাবে এ বি সি বিন্দু নিয়ে যে টি রেখাটি গঠিত হয় এটি হচ্ছে অধোগতিশীল কর রেখা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে আমরা 3 ধরনের কর পেলাম। আয়ের উপর ভিত্তি করে কর হারের যে শ্রেণীবিভাগ তা হচ্ছে 3 প্রকার: প্রগ্রেসিভ ট্যাক্স, রিগ্রেসিভ ট্যাক্স এবং প্রপোর্শনেট ট্যাক্স। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কর আলোচনা করব। এক্ষেত্রে প্রত্যক্ষ কর এবং পরোক্ষ কর আলোচনা করব। সেক্ষেত্রে প্রত্যক্ষ কর বলতে বোঝায় যে করের আপাত ভার বা প্রাথমিক ভার এবং চূড়ান্ত ভার বা শেষ পর্যন্ত ভার
একই ব্যক্তির উপর বা করদাতার উপর পড়ে তাকে বলা হয় প্রত্যক্ষ কর। এবং যে করের আপাত ভার এক ব্যক্তির উপর এবং চূড়ান্ত ভার অন্য ব্যক্তির উপর চাপানো যায় তাকে বলা হয় পরোক্ষ কর। তাহলে প্রিয় শিক্ষার্থী, এক্ষেত্রে প্রত্যক্ষ কর এবং পরোক্ষ কর বিশ্লেষণের ক্ষেত্রে আপাত ভার বা প্রাথমিক ভার বা প্রাথমিক বোঝা এবং চূড়ান্ত বোঝা বা চূড়ান্ত ভার এই বিষয়টি আলোচনায় চলে আসে, অর্থাৎ ইম্প্যাক্ট অফ ট্যাক্স অ্যান্ড ইনসিডেন্ট অফ ট্যাক্স এই বিষয়টি চলে আসে, অর্থাৎ কর চালনা এবং কর ভার এই বিষয়টি আপাত ভার এবং চূড়ান্ত ভার বিষয়টি চলে আসে। তাই প্রত্যক্ষ কর এবং পরোক্ষ কর আলোচনার পূর্বে আমরা এই বিষয়গুলো অর্থাৎ তিনটি বিষয়, কর চালনা, শিফটিং অফ ট্যাক্স, করের আপাত ভার ইম্প্যাক্ট অফ ট্যাক্স এবং করের চূড়ান্ত ভার ইনসিডেন্স অফ ট্যাক্স এই বিষয়টি তোমাদের প্রত্যক্ষ কর পরোক্ষ কর বোঝানোর জন্য এই তিনটি বিষয় পরিষ্কার করা প্রয়োজন। তাই এই তিনটি বিষয়ে আলোচনা করছি। কর চালনা বলতে বোঝায় কারো উপর কর আরোপ করা হলে সে করের বোঝা বা আর্থিক ভার অন্যের উপর আংশিক বা সম্পূর্ণ অংশ চাপিয়ে দেয়, একে কর চালনা বলে। অর্থাৎ কারো উপর কর আরোপ করা হলে সে এই কর অনেক ক্ষেত্রে আংশিকভাবে বা অনেক ক্ষেত্রে সম্পূর্ণ অংশ অন্যের উপর চাপিয়ে দিতে পারে। এই যে কারো উপর কর আরোপ করা হলো, সে এই আরোপিত কর আংশিকভাবে বা সম্পূর্ণভাবে অন্যের উপর চাপিয়ে দেয় বা চালনা করে, এটাকে বলা হয় কর চালনা বা শিফটিং অফ ট্যাক্স। যেমন বিক্রেতা কর্তৃক দাম বাড়ানোর মাধ্যমে বিক্রয়ে করের বোঝা ক্রেতাদের উপর চাপিয়ে দেওয়ার প্রক্রিয়াকে কর চালনা বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি একটি টি শার্টের উপর 10% কর আরোপ করা হয়, তাহলে ধরা হলো যে 10 টাকা আরোপ করা হলো প্রতিটি টি শার্ট বিক্রির উপরে। বিক্রেতা এই কর তার পণ্যের বা টি শার্টের মূল্য বাড়িয়ে যদি একটি টি শার্টের মূল্য 500 টাকা হয়, তার উপরে যদি 10 টাকা কর আরোপ করা হয়, তাহলে উক্ত পণ্যটি বা টি শার্টের মূল্য হবে 510 টাকা। এখন 500 টাকা তার প্রাথমিক মূল্য, কিন্তু কর বসানো হলো 10 টাকা। এই 10 টাকা বিক্রেতা ইচ্ছে করলে দাম বাড়িয়ে সম্পূর্ণ অংশ 510 টাকা মূল্য ধার্য করে ক্রেতাদের উপর থেকে 10 টাকা কর সম্পূর্ণ নিয়ে নিতে পারে। আবার অনেক ক্ষেত্রে আংশিকভাবে 505 টাকা মূল্য ধার্য করে তা আংশিক 10 টাকা করের থেকে 5 টাকা ক্রেতাদের কাছ থেকে নিয়ে নিতে পারে এবং 5 টাকা নিজে বহন করতে পারে। এই যে কর আরোপ করা হলে, প্রাথমিকভাবে কর আরোপ করা হলে সে এই করের ভার বা বোঝা আংশিক বা সম্পূর্ণ অংশ এই যে ক্রেতাদের উপর চাপিয়ে দিয়ে যে কর চালনা করা হয় তাকে বলা হয় কর চালনা বা শিফটিং অফ ট্যাক্স। তাহলে আশা করি শিফটিং অফ ট্যাক্স বিষয়টা বুঝেছো বা কর চালনা বুঝেছো। এখন আমরা করের আপাত ভার বা ইম্প্যাক্ট অফ ট্যাক্স আলোচনা করছি। কর প্রদানের মাধ্যমে করদাতা করের সমপরিমাণ অর্থ হাতছাড়া করে। এটি তার কাছে আঘাত বা বোঝা হিসেবে গণ্য হয়। করদাতাই প্রথমে করের ভার বহন করে। এভাবে করদাতার উপর করের এ প্রাথমিক আঘাতকে করের আপাত ভার বা কর ঘাত বা ইম্প্যাক্ট অফ ট্যাক্স বলে। যেমন শ্যাম্পুর উপর করারোপ করা হলে শ্যাম্পু উৎপাদনকারী তা প্রদান করে, এটিকে বলা হয় ইম্প্যাক্ট অফ ট্যাক্স বা কর পাপ। এটিকে বলা হয় কর ঘাত। প্রিয় শিক্ষার্থী, এটিকে বলা হয় বাংলায় কর ঘাত বা ইম্প্যাক্ট অফ ট্যাক্স। অর্থাৎ প্রাথমিকভাবে কারো উপর কর প্রদান করা হলে সেই আঘাত ওই ব্যক্তির উপর বা করদাতার উপরই প্রাথমিক ভার এসে পড়ে। এই ভারকে প্রাথমিক আঘাত বা কর ভার বা করের ঘাত বলা হয়।
এখন আমরা করের চূড়ান্ত ভার বা ইনসিডেন্স অফ ট্যাক্স আলোচনা করব। করদাতা করের আর্থিক ভার অন্যের উপর চাপাতে চেষ্টা করে। এভাবে করের বোঝা একজনের কাছ থেকে অন্যের উপর চাপানো যায় এবং শেষ পর্যন্ত কেউ না কেউ তা সর্বশেষ পর্যায়ে বহন করে। করের এই ভারকেই করের চূড়ান্ত ভার বা করপাত বা ইনসিডেন্স অফ ট্যাক্স বলে। যেমন শ্যাম্পুর উপর আরোপিত করের করভার প্রাথমিকভাবে উৎপাদনকারীর উপর পড়লেও সে বর্ধিত দামের মাধ্যমে তা ক্রেতাদের কাছ থেকে আদায় করে নেয়। ফলে সেক্ষেত্রে করের চূড়ান্ত ভার ক্রেতাদের উপরই পড়ে। কোনো কোনো ক্ষেত্রে তা সরানো যায় না। এ অবস্থায় করের আপাত ভার এবং চূড়ান্ত ভার একই ব্যক্তির উপর পড়ে। তাহলে আশা করি যে কর ভার বিষয়টি বুঝতে পেরেছ। তাহলে আমরা তিনটি বিষয় জানলাম: কর চালনা, করের আপাত ভার বা প্রাথমিক ভার এবং করের চূড়ান্ত ভার বা ইনসিডেন্স অফ ট্যাক্স বা শেষ ভার। বিষয়টি আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে কর চালনা, কর ঘাত এবং করপাত বিষয়টি বুঝতে পেরেছ। তো তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা তাহলে করের আপাত ভারের যে বিষয়গুলো আমরা জেনেছি তা হচ্ছে ইমপ্যাক্ট অফ ট্যাক্স এবং ইনসিডেন্স অফ ট্যাক্স বিষয়টি বুঝেছি। তাহলে করের আপাত ভারের এবং করের চূড়ান্ত ভারের মধ্যে যে পার্থক্য সে বিষয়টি আরেকটু স্পষ্ট করি। আশা করি এই কর বিষয়ে তোমাদের যে জিজ্ঞাসা বা প্রশ্ন আশা করি তোমরা এর মাধ্যমেই পেয়ে যাবে। এক, করারোপের প্রাথমিক আর্থিক ভারকে করের আপাত ভার বলে এবং করের প্রাথমিক ভারকে করঘাত বলে বা ইমপ্যাক্ট অফ ট্যাক্স বলে। অন্যদিকে করারোপের দরুন সৃষ্ট আর্থিক ভার সঞ্চালিত হয়ে সর্বশেষ পর্যায়ে স্থিতি লাভ করলে তাকে করের চূড়ান্ত ভার বলে এবং করের চূড়ান্ত ভারকে করপাত বা ইনসিডেন্স অফ ট্যাক্স বলে। ইমপ্যাক্ট অফ ট্যাক্স বা করের আপাত ভার হচ্ছে করের প্রাথমিক ও চূড়ান্ত ভার একই ব্যক্তির উপর ন্যস্ত হলে সে করকে প্রত্যক্ষ কর বলে, যেমন ইনকাম ট্যাক্স। এবং করের প্রাথমিক ভার সঞ্চালনের সাথে এই কর আপাত ভার সম্পর্কিত নয়, অর্থাৎ করের প্রাথমিক ভার সঞ্চালনের সাথে সম্পর্কিত নয়। অন্যদিকে ইনসিডেন্স অফ ট্যাক্স বা করের চূড়ান্ত ভারের সাথে করের প্রাথমিক একজনের উপর ও চূড়ান্ত ভার অন্যজনের উপর ন্যস্ত হলে তাকে পরোক্ষ কর বলে। পক্ষান্তরে করের চূড়ান্ত ভার স্থানান্তরিত হয় বলে তা কর সঞ্চালনের ধারণার সাথে সংশ্লিষ্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরো যে কর ইমপ্যাক্ট অফ ট্যাক্স বা করের আপাত ভার এবং করের চূড়ান্ত ভারের মধ্যে পার্থক্য তা হচ্ছে করের প্রাথমিক বোঝা বা ভার এড়ানো সম্ভব হতে পারে এবং করের প্রাথমিক ভার ও চূড়ান্ত ভার একত্রিত হলে তাকে প্রত্যক্ষ কর বলে। অন্যদিকে করের চূড়ান্ত ভারের ক্ষেত্রে করের বোঝা কোনো ক্রমেই এড়ানো সম্ভব না এবং করের প্রাথমিক ভার ও চূড়ান্ত ভার অন্য ক্ষেত্রে আরোপিত হলে একে পরোক্ষ কর বলে, যেমন বিক্রয় কর। কর ভার বহনের ভিত্তিতে করকে দুই ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে প্রত্যক্ষ কর বা আয়। এই প্রত্যক্ষ করের উদাহরণ হচ্ছে আয়কর, সম্পদ কর, মুনাফা কর, ভূমি রাজস্ব প্রভৃতি। প্রিয় শিক্ষার্থী, যে করের আপাত ভার এবং চূড়ান্ত ভার একই ব্যক্তির উপর বা করদাতার উপর পড়ে তাকে বলা হয় প্রত্যক্ষ কর। এই প্রত্যক্ষ করের উদাহরণ হচ্ছে আয়কর বা ইনকাম ট্যাক্স। যে ব্যক্তির আয় ন্যূনতম কর ধার্যের আয় থেকে অধিক হয় তাকে কর প্রদান করতে হয় বা আয়কর প্রদান করতে হয়। যে ব্যক্তির আয় ন্যূনতম বাৎসরিক ধার্যকৃত আয়ের অতিরিক্ত আয় থাকে তাকেই এই কর বহন করতে হয় বা যে ব্যক্তি করের সীমার আওতায়
মধ্যে রয়েছে তাকেই আয়কর প্রদান করতে হয়। যে ব্যক্তি আয়কর সীমার মধ্যে নেই, অর্থাৎ যার আয় ন্যূনতম বাৎসরিক কর ধার্যের আয় থেকে কম, তাকে কর প্রদান করতে হয় না বা আয়কর প্রদান করতে হয় না। তাহলে আয়কর যার উপর আরোপ করা হয় তাকেই সেই কর পরিশোধ করতে হয় এবং সে এই কর অন্যের উপরে চাপিয়ে দিতে পারে না। তাই একে আয়কর বা প্রত্যক্ষ কর বলা হয়, বা প্রত্যক্ষ করের উদাহরণের মধ্যে ইনকাম ট্যাক্স বা আয়কর একটি উদাহরণ। সম্পদ কর বা সম্পত্তি কর, মুনাফা কর, যে ব্যক্তি মুনাফা অর্জন করে তার উপরেই উক্ত কর আরোপ করা হয়, তাই এটি প্রত্যক্ষ কর। এবং ভূমি রাজস্ব ইত্যাদি হচ্ছে প্রত্যক্ষ করের উদাহরণ। আরেকটি বিষয় হচ্ছে পরোক্ষ কর বা ইনডাইরেক্ট ট্যাক্স। যে করের আপাত ভার করদাতার উপর এবং চূড়ান্ত ভার অন্য ব্যক্তির উপর স্থানান্তর করা যায়, সেই করকে বলা হয় পরোক্ষ কর বা ইনডাইরেক্ট ট্যাক্স। এই ধরনের করের উদাহরণ হচ্ছে বিক্রয় কর, আমদানি রপ্তানি শুল্ক, আবগারি শুল্ক প্রভৃতি। পরোক্ষ করের ক্ষেত্রে বিক্রয় কর হচ্ছে এই ধরনের একটি পরোক্ষ কর। কোনো বিক্রেতার উপর কর ধার্য করা হলে উক্ত বিক্রেতা দ্রব্যের দাম বৃদ্ধি করে এই করের অংশ বা সম্পূর্ণ অংশ ক্রেতাদের উপর চাপিয়ে দিতে পারে, তাই এটি পরোক্ষ কর। আশা করি বুঝতে পেরেছ। তাহলে প্রত্যক্ষ কর বা ডাইরেক্ট ট্যাক্স হচ্ছে যে করের আপাত ভার এবং চূড়ান্ত ভার করদাতার উপর বা একই ব্যক্তির উপর পড়ে, সে এ কর অন্যের উপরে চাপিয়ে দিতে পারে না, বা সে এ করের বোঝা অন্যের উপর চাপিয়ে দিতে পারে না, সে করকে বলা হয় প্রত্যক্ষ কর। এবং যে কর যার উপর আরোপ করা হয় সে এ করের বোঝা আংশিক বা সম্পূর্ণভাবে অন্য ব্যক্তির উপর চাপিয়ে দিতে পারে, সে ধরনের করকে বলা হয় পরোক্ষ কর। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা প্রত্যক্ষ কর ও পরোক্ষ করের মধ্যে কিছু পার্থক্য আলোচনা করব। ডিফারেন্স বিটুইন ডাইরেক্ট ট্যাক্স এন্ড ইনডাইরেক্ট ট্যাক্স। প্রত্যক্ষ কর এবং পরোক্ষ কর এক যে পার্থক্য তা হচ্ছে যে করের আপাত ভার ও চূড়ান্ত ভার করদাতার উপর পড়ে তাকে প্রত্যক্ষ কর বলে। এই ধরনের করের উদাহরণ হচ্ছে আয়কর, সম্পত্তি কর, উত্তরাধিকার কর। অর্থাৎ যার উপর কর আরোপ করা হয় তাকেই এই কর বহন করতে হয়। এ করের বোঝা সে অন্যের উপরে চাপিয়ে দিতে পারে না। পরোক্ষ করের উদাহরণ অপরদিকে যে করের আপাত ভার করদাতার উপরে ও চূড়ান্ত ভার অন্য কোনো ব্যক্তির উপর পড়ে তাকে পরোক্ষ কর বলে, যেমন বিক্রয় কর, আমোদ-প্রমোদ কর প্রভৃতি। ২ নম্বর পার্থক্য, প্রত্যক্ষ করের করঘাত ও করপাত একই ব্যক্তির উপর পড়ে। অর্থাৎ প্রত্যক্ষ করের ক্ষেত্রে ইম্প্যাক্ট অফ ট্যাক্স অ্যান্ড ইনসিডেন্ট অফ ট্যাক্স একই ব্যক্তির উপর পড়ে। অর্থাৎ করঘাত, প্রাথমিক ভার এবং চূড়ান্ত ভার একই ব্যক্তির উপর পড়ে। পরোক্ষ করের ক্ষেত্রে করের ঘাত বা এক ব্যক্তির উপর বা প্রাথমিক ভার এক ব্যক্তির উপর এবং করপাত চূড়ান্ত ভার অন্য ব্যক্তির উপর পড়ে। প্রত্যক্ষ করের ক্ষেত্রে তৃতীয় যে পার্থক্যটি তা হচ্ছে প্রত্যক্ষ করের আরোপিত করের বোঝা অন্যের ঘাড়ে চাপানো যায় না। যেমন আয়করদাতা কারো উপর আয়কর চাপাতে পারে না। যার আয় ন্যূনতম বাৎসরিক আয়ের বেশি হয় তার উপরেই উক্ত কর আরোপ করা হয়, অন্য কারো উপরে অন্য কোনো ব্যক্তির উপর আরোপ করা হয় না। যে ব্যক্তির উপর আরোপ করা হয় তার আয়ের উপরে এই কর আরোপ করা হয়। তাই যার উপরে আয়কর বসানো হয় তাকেই সে কর পরিশোধ করতে হয়। তাই আয়কর হচ্ছে প্রত্যক্ষ করের অন্যতম একটি উদাহরণ। পরোক্ষ করের ক্ষেত্রে করের বোঝা অন্যের ঘাড়ে চাপানো যায়। যেমন বিক্রেতা তার উপর আরোপিত বিক্রয় করের বোঝা বর্ধিত দামের মাধ্যমে অর্থাৎ দাম বাড়িয়ে ক্রেতাদের উপর চাপাতে পারে। ৪ নম্বর পার্থক্য, প্রত্যক্ষ কর সরাসরি কোনো ক্রয় বিক্রয়যোগ্য দ্রব্যের উপর বসানো যায় না বলে
এ কর দ্বারা দ্রব্যের দাম প্রভাবিত করার মাধ্যমে তার চাহিদা ও যোগানকে প্রভাবিত করা যায় না। অর্থাৎ প্রত্যক্ষ কর যেহেতু সরাসরি কোনো ক্রয় বিক্রয়যোগ্য দ্রব্যের উপর আরোপিত হয় না, তাই তার চাহিদা ও যোগানকে প্রভাবিত করতে পারে না। অন্যদিকে পরোক্ষ করের ক্ষেত্রে পরোক্ষ কর যেহেতু সরাসরি কোনো উৎপাদিত ও আমদানিকৃত দ্রব্যের উপর বসানো যায়, তাই এ করের বোঝা বা এ করের দ্বারা দ্রব্যের দাম প্রভাবিত হয় এবং তা দ্রব্যের চাহিদা ও যোগানকে প্রত্যক্ষভাবে প্রভাবিত করে বা করা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন আরো যে পার্থক্য আলোচনা করব তা হচ্ছে ৫, প্রত্যক্ষ কর দ্রব্যের দামকে প্রভাবিত করতে পারে না। কেন পারে না? যেহেতু তা সরাসরি কোনো দ্রব্যের উপর আরোপিত হয় না, তাই তার কোনো দ্রব্যের দামের উপরে আরোপিত না হওয়ায় প্রত্যক্ষ করের দ্বারা তার দামকে প্রভাবিত করা যায় না। অর্থাৎ কোনো দ্রব্যের দামকে প্রভাবিত করা যায় না প্রত্যক্ষ করের দ্বারা। কিন্তু পরোক্ষ করের দ্বারা দামকে প্রভাবিত করতে পারে, কারণ পরোক্ষ কর দ্রব্যের উপর অর্থাৎ বিক্রয়যোগ্য দ্রব্যের উপর আরোপিত হয় বা আমদানিকৃত দ্রব্যের উপর আরোপিত হয় বা রপ্তানিকৃত দ্রব্যের উপর আরোপিত হয়। সেজন্য উক্ত কর বা পরোক্ষ কর দামকে প্রভাবিত করতে পারে। ৬ নম্বর যে বিষয়টি তা হচ্ছে পার্থক্য প্রত্যক্ষ কর কবে, কোথায়, কিভাবে, কতটা দিতে হবে সে সম্বন্ধে করদাতা নিশ্চিত থাকে। অর্থাৎ কখন কর প্রদান করতে হবে, কোন অর্থ বছরে কর দিতে হবে, কি পরিমাণ দিতে হবে, কিভাবে দিতে হবে তার বিস্তারিত উল্লেখ থাকে। কিন্তু পরোক্ষ করের ক্ষেত্রে ধরনের কোনো নিশ্চয়তা থাকে না, যেহেতু পরোক্ষ কর অজান্তেই আরোপ করা হয়। যে কোনো দ্রব্যের উপর বা যে কোনো সেবার উপর কর আরোপ করা হয়, সেজন্য পরোক্ষ কর ভোক্তা বা অজান্তেই আরোপ করা হয় বা অজান্তেই এ কর প্রদান করে থাকে। প্রত্যক্ষ কর ধনী ব্যক্তিদের উপর আরোপ করা হয় বলে এর ভিত্তি ব্যাপক হয় না। যেহেতু ধনী পরিমাণ গরিবদের তুলনায় কম, সে কারণে প্রত্যক্ষ কর ধনী ব্যক্তিদের উপর আরোপ করা হয় বলে এর ভিত্তি বা বিস্তৃতি ক্ষুদ্র। অর্থাৎ প্রত্যক্ষ কর প্রদান করে ধনী ব্যক্তিরাই, গরিবরা প্রত্যক্ষ কর প্রদান করে না। অন্যদিকে ধনী গরিব নির্বিশেষে সকলকে পরোক্ষ করের আওতায় আনা যায় বলে এ করের ভিত্তি ব্যাপক হয়। অর্থাৎ পরোক্ষ কর দেশি বিদেশি সকল নাগরিককে বা সকলকেই প্রদান করতে হয়। দেশের অভ্যন্তরে সকল মানুষকেই বা সকল নাগরিককেই পরোক্ষ কর প্রদান করতে হয়, তাই পরোক্ষ করের ভিত্তি ব্যাপক। ৮, প্রত্যক্ষ করের ক্ষেত্রে যে পার্থক্য তা হচ্ছে প্রত্যক্ষ করের ক্ষেত্রে করদাতা কর রাজস্ব সম্পর্কে সচেতন থাকে, ফলে নাগরিক চেতনা জাগ্রত হয়। যেহেতু সে কর প্রদান করে, সে কারণে সে উক্ত অর্থ কোন ক্ষেত্রে ব্যবহার করা হলো, কি কাজে ব্যবহার করা হলো, উন্নয়নমূলক কাজে ব্যবহার করা হলো কিনা ইত্যাদি বিষয়ে নাগরিক সচেতন থাকে বা তাদের নাগরিক চেতনা জাগ্রত থাকে। কিন্তু পরোক্ষ করের ক্ষেত্রে করদাতার অজান্তে পরিশোধ করতে হয় বলে এখানে করদাতা কর রাজস্ব সম্পর্কে কোনো খোঁজ রাখে না, ফলে নাগরিক চেতনা জাগ্রত হয় না। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা এই যে প্রত্যক্ষ কর এবং পরোক্ষ করের এই যে পার্থক্য বুঝতে পেরেছ। আশা করি বুঝতে পেরেছ। এখন আমি তোমাদেরকে কিছু প্রশ্ন দিচ্ছি, তা হচ্ছে কর কি, প্রগতিশীল কর, সমানুপাতিক কর ও অধোগতিশীল কর বলতে কি বোঝায়। ৩, করঘাত ও করপাতের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো এবং ৪, প্রত্যক্ষ কর ও পরোক্ষ করের মধ্যে পার্থক্য। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ইকোনমিক্স মাল্টিমিডিয়া ক্লাস এখানে সম্পন্ন হলো।